walking alone, the streets are empty. The only ইহার 4 বছরে পরে যেদিন খুব ঘটা করিয়া অমলের হাতেখড়ি হয়ে গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যের সাজগোজ দেখিয়া অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুঁটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটি কয়েক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এ তো তোর আসে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালে পাঠিয়ে দিচ্ছি। আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিধে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালে পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খায়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণা 2 চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি বামুন ঠাকুরনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানি ও কি করত। পাচিকা কহিল, সেজন্য ভগবান বোধ করে দিলেন না, 18-19 বছর বয়স হলো। কথাটা শেষ হইতে পাইল না। ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বড়ঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না? আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, এখনো সে 2 পা যায়নি ছোট বউ, এরই মধ্যে তোর মতলব ঘুরে গেল? না হয় তুইও যা না, পাঠশালে গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘোরেনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক। পোড়োরা সব দুষ্টু ছেলে, ওকে ছোটটি পেয়ে যদি মারধর করে। অন্নপূর্ণা বলিলেন, করলেই বা, ছেলেরা মারামারি করেই, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বড়। তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালে দিতে পেরে থাকে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনাটা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না। তাই বোধ করি মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচা দিয়ে দেয় তাহলে? অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবি। কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচির কথা মনে করতে পারতুম না। এ তো ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবাতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ, তো তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তাই দেখতেই পাচ্ছি। তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে ছাড়বি? কিন্তু আমি অমন অনাথ সৃষ্টি কথা মুখে আনতে পারবো না। আর তুইও তো কথা কোস, নিজেই বলগে না। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো, এত দূরে রোজ রোজ আমি ছেলে পাঠাতে পারবো না। এতে কারুর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর না হোক। হ্যাঁ কদম, তোকে না বললুম সিধে দিয়ে আসতে, হাঁ করিয়ে দাঁড়িয়ে আছিস যে? তাহার ক্রুদ্ধ ভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিধে দিচ্ছি, একেবারে এত উতলা হোস নে ছোট বউ। আচ্ছা ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি?
এটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিদে দিয়ে গুরুমশাইয়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে। তাকেও একবার বিকেলবেলা আসতে বলিস। সে বুঝবে না, তাকে আর বোঝাবো কী করে? বলছি, ছোটটি পেয়ে যদি কেউ মারধর করে? না, চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ তো নিতে আসিনি বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হন হন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা অবাক হইয়া দাঁড়িয়া রহিলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এখনই আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্য নেই যে তা রদ করেন। সেদিন সন্ধ্যার পর বড় কর্তা আফিং খায়া শয্যার ওপর কাত হইয়া শুয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ কি বলতে এসেছে শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা? কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না, তাহার হয়ে অন্নপূর্ণাই বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়েরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি কীরকম হলো। অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বলিলেন, ও যদির কথা? আমি বলি বুঝি? বিন্দুর আড়ালে দাঁড়ায় হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাছিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগূঢ় অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিলেন, আপিংয়ের নেশায় মানুষের চোখই বুজে যায়, কানও বুজে যায়। বললুম কি আর শুনলে কি? কই দেখি কীরকম হলো। আমি কি বলেছি তোমাকে? অমূল্যের চোখ কানা করে দিয়েছে। আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদবের আফিংয়ের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কেন, কি হলো গো? অন্নপূর্ণা রাগিয়া গিয়া বলিলেন, যা হলো তা ভালোই। এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি, অধর্মের ভোগ বলিয়া সাক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো। বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়ায় আস্তে আস্তে বলিল, বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে। যাদব বলিলেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি, আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এইখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই। ভাসুরের হুকুম পাইয়া বিন্দু রাগ পড়িয়া গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণার মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়া সে পাংশু মুখে, ও মা, এই যে বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল। সামনে আসিয়া বলিল, ও মা, কি তাই বলো না। ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি, এই কিনা বড় মা বললেন কিনা এই ধরো না কেন। বিন্দু রুক্ষ স্বরে বলিল, ধরেছি, তুই কাজ করগে যা। কদম দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল, বড় গিন্নির পরামর্শদাতাগুলো বেশ, বর ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলতো, রাগিলে বড় গিন্নি বলতো। অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন, যা না, বলগে না, বর ঠাকুর আমার মাথাটা কেটে নেবে।
আর বড় ঠাকুরও তেমনি, সে তখনই শুরু করবে, কি মা, কি বলছো মা, ঠিক কথা মা। ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়েই জন্মেছিলি মায়েরি, বাড়ি শুদ্ধ সবাই যেন তোর ভয়ে জড়সড়। বিন্দু রাগ হইয়াছিল বটে, কিন্তু অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল, বলিল, কই, তুমি তো ভয় করো না? অন্নপূর্ণা বলিলেন, করি নে আবার? তোমার রণচণ্ডী মূর্তি দেখিলে যার বুকে রক্ত জল হয়ে যায়, সে এখনো মায়ের পেটে আছে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ, এখনো কি ছোট তুই আছিস? ছেলে হলে যে তোর এতদিন 4-5 ছেলে মা হতিস, আর তোকেই বা দোষ দেব কি? ওই বুড়ো মিনসে আদর দিয়ে তোর মাথাটা খেলে। বিন্দু বলিল, কপাল নিয়ে যে জন্মেছিলাম দিদি, সে কথা তোমার মানি। ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পাই, সেটা বেশি কথা নেই, কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরে তপস্যার ফল থাকা চাই। আমার অদৃষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি, আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি। অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন, আমি? সে কথা কারো বলবার জো নেই। আমার শাসন বড় কড়া শাসন, কিন্তু কি করব, আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলোর পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনি। আমি দাসীবাদী, আমি তাই সয়ে থাকি, অন্য কেউ হলে? তাহার এই উল্টো পাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল, বলিল, দিদি, তুমি সত্য যুগের মানুষ। কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না? বলিয়া সহসা সম্মুখে আসিয়া হাঁটু গড়িয়া বসিয়া 2 বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়ায় ধরিয়া বলিল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা, সরে যা। কদম ছুটিয়া আসিয়া বলিল, দিদি, অমূল্য ধন জাতিতে হাত কেটে ফেলে কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, জাতি পেলে কোথায়? তোরা কি করছিলি? আমিও ঘরে বিছানা করছিলুম দিদি, জানি নে কখন ও বড় মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্যের আঙুলের ডগায় ভিজা নাকড়ার পটি বাঁধিয়া কোলে করিয়া আসিয়া বলিল, আচ্ছা দিদি, কতদিন বলেছি তোমাকে ছেলেপুলের ঘরে জাতি টাতিগুলো একটু সাবধান করে রেখো। তা? অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়া বলিলেন, কি কথা যে তুই বলিস ছোট বউ, তার মাথা মুন্ডু নেই। কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে কি জাতি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখবো? বিন্দু বলিল, না, কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো, তাহলে আর ঢুকবে না বলিয়া বাহির হইয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, শুনলি কদম, ওর জবরদস্তির কথাগুলো? জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে? কদম কি একটা বলিতে গিয়া হা করিয়া থামিয়া গেল। বিন্দু ফিরিয়া আসিয়া বলিল, ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব। অন্নপূর্ণা বলিলেন, যা না যা, কিন্তু মাথা খুঁড়ে মলেও আর ফিরিয়ে আনবার নামটি করব না, সে কথা মনে রাখিস। আমি আসতেও চাইনি বলিয়া বিন্দু মুখ ভার করিয়া চলিয়া গেল। ঘণ্টা 2 পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন। ঘরের একধারে একটা ছোট্ট টেবিলের ওপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন, এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের ওপর শুয়ে আস্তে আস্তে গল্প বলিতেছিল। অন্নপূর্ণা বলিলেন, খাবি আয়? বিন্দু বলিল, আমার খিদে নাই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়ায় ধরিয়া বলিল, ছোট মা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন, তুই চুপ কর, এই ছেলেটি হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলেই করছিস ছোট বউ, শেষে টের পাবি, তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিলে বটে। বিন্দু ফিসফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল। অমূল্য চেঁচাইয়া বলিল, তুমি যাও না দিদি, ছোট মা রূপ কথা বলছে। অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন, ভালো চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদায় করি তো আমার নামই অন্নপূর্ণা নয়। বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমনি করিয়াই পা ফেলিয়া বাহির হইয়া গেলেন। মাধব জিজ্ঞাসা করিল, আজ তোমাদের কি হলো? বিন্দু বলিল, দিদি রাগ করলে যা হয় তাই।
আজ অপরাধের মধ্যে বলেছিলাম ছেলেপুলের ঘর জাতিটাতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলিল, আর গোলমাল করো না, যাও। বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এখনই উঠে পড়বেন। বিন্দু অমলকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল। Hold me close till I get up. Time is barely on our side.